আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। বাংলা সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা আছে, ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি। আমার ধারণা এই কবিতা বাঙালির ঘরে ঘরে আবৃত্তি করা হয়। প্রেমিক প্রেমিকা একে অন্যের উদ্দেশ্যে বলে, বিরোহীরা আরও বেশি করে বলে। কিন্তু আজকের প্রসঙ্গটা হলো ইরান যুদ্ধের ৩৩ দিন। সেই প্রেমিকের মতন ট্রাম্পও কি বিরহে আছে কিনা, সেই আলোচনাটাই আমরা করতে যাচ্ছি। শিরোনাম করেছি ৩৩ দিন কেটে গেল, ট্রাম্পের যুদ্ধ জেতা হলো না। ইরানে একযোগে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণের আজ ৩৩তম দিন। দুই পরাক্রমশালী দেশ যত সহজে ইরানকে কাবু করে ফেলবে ভেবেছিল, তা কিন্তু হয়নি। সমানে লড়ছে ইরান, এবং বলতে গেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধ বন্ধ করার সুযোগ খুঁজছেন। ইরান এই যুদ্ধে জিতবে না, কিন্তু যে পরাজয় আমেরিকার হয়েছে সেটি কাটাতে হয়তো বহু বছর লেগে যাবে। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে বারবার একটি কঠিন সত্য সামনে এসেছে, শক্তিশালী হওয়া মানেই জয়ী হওয়া নয়। বর্তমান ইরান সংকটকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের নীতিকে বিশ্লেষণ করলে দেখা যায়, যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে আবারও একটি কৌশলের ফাঁদে পড়েছে, যাকে আন্তর্জাতিক পরিভাষায় বলা হচ্ছে অ্যাসিমেট্রিক রিজলভ বা অসম দৃঢ়তার ফাঁদ। এই ধারণাটি বলতে বোঝায় এমন এক পরিস্থিতি যেখানে একটি শক্তিশালী রাষ্ট্র অপেক্ষাকৃত দুর্বল একটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু শক্তিশালী রাষ্ট্রটি যুদ্ধে জিততে পারে না। দেখা যায় ছোট রাষ্ট্রটি টিকে আছে এবং প্রতিরোধ গড়ে তুলছে। ফলে সামরিক শক্তির ভারসাম্য থাকা সত্ত্বেও যুদ্ধের ফলাফল শক্তিশালী রাষ্ট্রের অনুকূলে যায় না। ইরানের ক্ষেত্রে এই বিষয়টি যেন স্পষ্ট হয়ে উঠছে। ইরানের জন্য তো এই যুদ্ধ কেবল একটি ভূ রাজনৈতিক সংঘাত নয়, এটি তাদের রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এটি তাদের অস্তিত্বের সংকট নয়। এই পার্থক্যই দুই দেশের দৃঢ়তার মাত্রাকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। ইরান জানে এই যুদ্ধে পরাজয় মানে হতে পারে শাসন ব্যবস্থার পতন, তাই তারা সর্বোচ্চ ঝুঁকিটা নিচ্ছে এবং নিতে চাচ্ছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের জনগণের কাছে এই যুদ্ধ সীমিত, দীর্ঘমেয়াদে ক্ষয়ক্ষতি বাড়লে জনমত দ্রুত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নেতিবাচক হয়ে উঠবে। এই বাস্তবতা ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ইরান বিপুল ক্ষয়ক্ষতির মুখোমুখি হওয়া সত্ত্বেও পিছু হটেনি, বরং তার আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের যারা মিত্র আছে তাদের উপরে আক্রমণ চালিয়েছে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছে বা তার নিয়ন্ত্রণ এখনও ধরে রাখতে পেরেছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ছিল সামরিক চাপ এবং রাজনৈতিক হুমকির মুখে ইরান দ্রুত নতি স্বীকার করবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বরং ইরান স্পষ্ট করে বলে দিয়েছে যে যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত তারাই নেবে। এই অবস্থান যুক্তরাষ্ট্রের কৌশলগত হিসাবকে বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এটা নতুন কিছু নয়। ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও উত্তর ভিয়েতনামের কাছে পরাজিত হয়। দীর্ঘ ৮ বছরের যুদ্ধ, বিপুল প্রাণহানি এবং অর্থনৈতিক ব্যয়ের পর যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত যুদ্ধ থেকে ফিরে আসে জয় ছাড়াই। একইভাবে আফগানিস্তানে ২ দশকের লড়াইয়ের পর তালেবানের কাছে কার্যত পরাজয় স্বীকার করে ফিরে যেতে হয় আমেরিকাকে। এই দুটি দৃষ্টান্ত থেকে বোঝা যায়, যদি প্রতিপক্ষের দৃঢ়তা থাকে তখন সামরিক শক্তি একাই বিজয় নিশ্চিত করতে পারে না। বর্তমান ইরান পরিস্থিতিকে অনেকেই ভিয়েতনামের সাথে তুলনা করছে, আফগানিস্তানের সাথে তুলনা করছেন। যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হচ্ছে, যুদ্ধের প্রতি তাদের জনসমর্থন কিন্তু সেভাবে নেই। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের জনমত খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী যুদ্ধে জনগণের সমর্থন না থাকলে রাজনৈতিক চাপ বেড়ে যায় এবং সরকারকে পিছু হটতে বাধ্য হতে হয়। আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী মনোভাব দেখতে পাচ্ছি, মিছিল হচ্ছে প্রতিদিন, এবং ইতিমধ্যেই যে জরিপগুলো আসছে সেখানে দেখা যাচ্ছে এই যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ আমেরিকান ক্ষুব্ধ হয়ে আছে। অন্যদিকে ইরানের যে রাজনৈতিক কাঠামো সেটা ভিন্ন। সেখানে জনমত একইভাবে নির্ধারিতভাবে প্রভাব ফেলে না, বরং বাহ্যিক হুমকির মুখে, অর্থাৎ বাইরে থেকে যদি হুমকি আসে তখন জনগণ সরকারের পক্ষে অবস্থান নেয়। ইরানে এই সরকারের বিরুদ্ধে যেই জনগণ বিক্ষোভ করছে তারাই এখন ইরানের সার্বভৌমত্বের প্রশ্ন তুলছে। ফলে ইরান
দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য জনতার সমর্থন পাচ্ছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের সামনে আসলে পথ মাত্র দুটি। প্রথম হলো যুদ্ধ আরও বাড়ানো, যেটা তিনি ইতিমধ্যেই বলেছেন, অর্থাৎ অতিরিক্ত সেনা মোতায়েন, আক্রমণের গতি বাড়ানো এবং প্রতিপক্ষকে চূড়ান্তভাবে দমন করার চেষ্টা। দ্বিতীয় হলো যুদ্ধ থেকে সরে আসা। ইতিহাস বলছে এই পথটি প্রায়ই ব্যর্থতার দিকে যায়, বেশি বল প্রয়োগটা। বারাক ওবামা, আপনাদের মনে আছে, আফগানিস্তানে অতিরিক্ত সেনা পাঠিয়ে এই ভুল করেছিলেন, তাতে যুদ্ধের ফলাফল বদলায়নি। দ্বিতীয় যে কথা বলছি, যে যুদ্ধের গতি কমিয়ে আনা এবং আস্তে আস্তে করে কূটনৈতিক সমাধানের দিকে যাওয়া, এটি রাজনৈতিকভাবে সঠিক বলে মনে হচ্ছে। এবং যুক্তরাষ্ট্র কিন্তু পৃথিবীতে একা হয়ে পড়ছে। হরমুজ প্রণালীতে তিনি নেটো সদস্যদের ডেকেছেন তাকে সাহায্য করার জন্য, কোনো সাড়া শব্দ হয়নি। ব্রিটিশ প্রাইম মিনিস্টার বৈঠক ডেকেছেন হরমুজ প্রণালী বিষয়ে এবং সেখানে যুক্তরাষ্ট্রকে ডাকা হয়নি। তার অর্থ হলো যুক্তরাষ্ট্র তার মিত্রদের হারিয়ে ফেলেছে। সুতরাং আমাদের কাছে মনে হয় যে শেষ পর্যন্ত হয়তো কৌশলগত সুবিধার আদায় করতে আলোচনার দিকেই যেতে হবে। দীর্ঘমেয়াদে এটি কম ক্ষতিকর এবং বাস্তবসম্মত পথ বলেই বিবেচিত হয়। সবশেষে বলা যায়, ইরান যুদ্ধে এই পরিস্থিতি আবারও প্রমাণ করেছে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি একমাত্র নিয়ামক নয়। দৃঢ়তা, সহনশীলতা, রাজনৈতিক প্রেক্ষাপট অনেক সময় যুদ্ধের ফল নির্ধারণ করে। যদি যুক্তরাষ্ট্র এই বাস্তবকে উপেক্ষা করে এবং কেবল সামরিক শক্তির উপর ভর করে এগিয়ে যায়, অথবা ইসরায়েলের উস্কানিতে এগিয়ে যায়, তবে অতীতের মতো আবারও ব্যর্থতার দিকে চলে যেতে পারে। প্রশ্নটি তাই থেকেই যায়, যুক্তরাষ্ট্র কি আরেকটি ভিয়েতনাম বা আফগান যুদ্ধের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছে, নাকি এবার ইতিহাস থেকে ভিন্ন শিক্ষা নিয়ে দ্রুত কূটনৈতিক সমাধানের পথে এগোবে? আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।